আজকে আপনাদের সাথে কথা বলবো অনলাইন জুয়ার আদ্যোপান্ত নিয়ে। তার আগে আপনাদেরকে একটি বাস্তব গল্প শোনাই। সেটি হচ্ছে আমার এক জুনিয়র প্রায় সময়ই রাত ১২টা ১টার দিকে আমাকে মেসেজ দিয়ে বলতো, ভাই আপনার বিকাশে বা নগদে ৫০০ টাকা হবে কিনা। কিছু সময় সেই অ্যামাউন্টটা বাড়িয়ে চেত, কিছু সময় ৩০০ টাকা বা তার থেকে কম চেত। কিন্তু এই বিষয়টা আমার কাছে গিয়ে খটকা লাগে তখন যখন সে প্রায় দিনই আমার কাছে চেত। মাসের মধ্যে ৭-৮ বার করে এই সমস্যাটা হতো। আমার কাছে তখন গিয়ে মনে হলো যে তার এমন কি প্রয়োজন থাকে যে সে প্রায় সময় আমার কাছে এই টাকাটা চায়। সেই বিষয়টা নিয়ে তার বন্ধুদের সাথে আমি যখন আলোচনা করি তখন আমি এক পর্যায়ে জানতে পারি যে সে শুধু এই টাকাটা আমার কাছে একা না, আরো অনেকের কাছে চায় এবং সে অনলাইন জুয়ায় আসক্ত। তো প্রথমতই অনলাইন জুয়াটা অ্যাকচুয়ালি কি সেটি ব্যাখ্যা করি, তারপরে সমাজের অবক্ষয়ের দিকটাতে কথা বলবো। অনলাইন জুয়া হচ্ছে এমন একটা বিষয় যেটিতে কোনো একটা অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার নিজের একটা অ্যাকাউন্ট খুলে সেটিতে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে টাকা ঢুকিয়ে সেটি দিয়ে আপনি বাজি খেলতে পারবেন। সেই অ্যাপটার ভেতরে রয়েছে হাজারটা গেমস, শুধুমাত্র ক্রিকেট, ফুটবল বা কয়েকটা গেমস না, অনেকগুলা গেমস পেয়ে যাবেন এবং কেসিনের মতো বিষয়গুলো এখানে থাকতেছে। এছাড়াও জাস্ট কয়েন উল্টানো টসের মতো করে যে বিষয়গুলো থাকে, হেড না টেল, সেটার উপরেও আপনি বাজি ধরতে পারবেন। এটা হচ্ছে অনলাইন বাজির প্রক্রিয়াটা। এখন আসি এই অনলাইন জুয়াতে আসক্ত কারা। এই অনলাইন জুয়াতে আসক্ত তারাই যারা হচ্ছে একটু শিক্ষিত ছেলেপেলে, যাদের বয়স ১৫ থেকে ৩০ বছরের মাঝে অবস্থান করতেছে। এই ছেলেপেলেগুলা কিন্তু অনলাইন সম্পর্কে অনেক কিছুই জানে এবং সেটার ভিত্তিতেই তারা এই অনলাইনে কিভাবে কি করতে হবে তারা এই বিষয়টাই অবগত হচ্ছে এবং সেই প্রেক্ষিতেই তারা এই ওয়েবসাইটগুলোতে গিয়ে বেটিংয়ের মতো বা বাজির মতো কাজগুলো কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে। এখন এই যে কিশোর বয়সীর ছেলেপেলেগুলা ১৫ থেকে ২০-২৫-এর মধ্যে, এই ছেলেপেলেগুলা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় শিক্ষার্থী। তাদের নিজস্ব কিন্তু ইনকাম সোর্স নেই। তারা এই যে বাজি খেলার টাকাটা কোথায় পাবে, তারা এই টাকাটা ম্যানেজ করার মতো ওয়েটা কি? তাদের একমাত্র ম্যানেজ করার ওয়েটাই হচ্ছে তাদের পরিবার। যখন একটা সময় তাদের পরিবার এই বিষয়টা বুঝতে পারে যে সন্তান বেশি টাকা লাগাচ্ছে তার প্রয়োজনের তুলনায়, তখন কিন্তু পরিবার তাদেরকে অনেক ক্ষেত্রে টাকা দেওয়া বন্ধ করে দেয়। সেই সময়টাতেই কিন্তু এই শিক্ষার্থীগুলা বা এই ছেলেপেলেগুলা টাকার অভাবে নানান রকম অসামাজিক কাজে লিপ্ত হয়। সেটা হতে পারে ছিনতাই, চুরি, এরকম বিষয়গুলাতে আস্তে আস্তে অবস্থান নিতে থাকে। তখন কিন্তু সমাজে একটা পর্যায়ে গিয়ে সমাজের নানান রকম অপরাধ বৃদ্ধি পেতে থাকে। এটি আপনি খেয়াল করলে দেখবেন আপনার এলাকায় অনেক ছেলেপেলে কিন্তু এই মোবাইলের মধ্যে অনেক বেশি এডিক্টেড থাকে। এখন ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এটা কি আইনগত বৈধ কিনা? বাংলাদেশের প্রেক্ষিতে এটি এখন পর্যন্ত আইনগত বৈধ হয়নি। এটি এটি যারা ব্যবহার করে ওয়ান কাইন্ড অফ এটি সরকারের মাধ্যমে মানি লন্ডারিং হিসেবে দেখা হয়। আপনি মানি লন্ডারিংটা কিভাবে হবেন? বাংলাদেশের টাকাটা এই অ্যাপসের মাধ্যমে অন্য দেশে চলে যাচ্ছে। সেটিকে হচ্ছে পাচার, ওয়ান কাইন্ড অফ দেশের টাকা পাচার করার মধ্যে চলে আসতেছে। আর ৩ নাম্বার যে বিষয়টা হচ্ছে, আমি বেশ কিছু জিনিস ঘাটাঘাটি করে দেখলাম বা বেশ কিছু সিনিয়ররা এটা নিয়ে পোস্ট দিছে যে তাদেরকে এই বিভিন্ন মানুষ অনলাইনে মেসেঞ্জারে বিভিন্ন লিঙ্ক পাঠায় যে এই লিঙ্কে আপনি ক্লিক করলে অ্যাকাউন্ট করলে বেশ কিছু টাকা বোনাস পাবেন। এরকম বেশ কিছু হয়। এটাকে ওয়ান কাইন্ড অফ B2B পদ্ধতি বা MLM এর মধ্য পদ্ধতি যেটা হয় সেটাও হয়ে থাকে যে আপনি একজনকে দিয়ে অ্যাকাউন্ট খোলারে আপনি বেশ কিছু টাকা পাবেন। সেটার মাধ্যমে আরো ৫ জনকে, ৫ জন থেকে ১৫ জন, এটা একটা মাকড়াসার জালের মতো আস্তে আস্তে আমাদের এই সমাজের মধ্যে ঢুকে পড়তেছে। এখন আসি এই জিনিসটা নির্মূল করার পদ্ধতি কি? আল্টিমেটলি নির্মূল করার জন্য আপনি বলতে পারেন যে এই অ্যাপসগুলোকে বা ওয়েবসাইটগুলোকে বন্ধ করে দিলে হয়। না, এই অ্যাপসাইটকে বা ওয়েবসাইটগুলোকে যদি সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা VPN ইউজ করে এই অ্যাকাউন্টগুলো চালিয়ে যাবে। এখন যদি ভিপিএনটাকেও বন্ধ করে দেওয়া হয় তাহলে সরকার কিন্তু এই জায়গাতে একটু চাপে পড়ে যাবে। কারণ হচ্ছে ভিপিএন ব্যবহার করে আমাদের দেশের অনেক মানুষ যারা ফ্রিল্যান্সিং করে থাকে, সৎপথে টাকা ইনকাম করে থাকে, তারা কিন্তু ভিপিএন এর মাধ্যমে অনেক টাকায় এই দেশে রেভিডেন্স হিসেবে নিয়ে আসে। তখন গিয়ে দেখা যাবে যে এই রেভিডেন্স যোদ্ধারা তারা কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকামটা করতে পারতেছে না। সো সরকারের এই পদ্ধতিটা কোনোভাবেই কাজে লাগবে না। এখন সরকারের কাছে তাহলে অপশনটা কি? সরকারের কাছে অপশনটা আমার কাছে যেটা
মনে হয় এই যে বিকাশের মাধ্যমে যে এই অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠায়, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তাদের এজেন্ট যারা থাকে, মানে সেখানে যে নাম্বারগুলো থাকে, এই এজেন্টগুলোকে কিন্তু চিহ্নিত করা পসিবল। এবং বাংলাদেশের সরকারের কাছে কিন্তু সব রকম ডাটা থাকে যে কোন মানুষগুলা এই ওয়েবসাইটগুলো ঢুকতেছে বা কোন মানুষগুলা এই অ্যাপসটা ডাউনলোড করতেছে। তাদেরকে যদি আইনের আওতায় আনা পসিবল হয়, তাহলে কিন্তু একজনের দেখা দেখি আরো 10 জন সচেতন হবে যে অমুক ছেলেটা ধরা পড়ছে, তাহলে এই জায়গাতে আর যাওয়া আমাদের এর উচিত হবে না। এরকম করে সরকার কিছুটা পদক্ষেপ নিতে পারে। আর যে উদাহরণ আমি একটা দিতে পারি, সেটা আজ থেকে কয়েক বছর আগে সরকার কিন্তু একটা পদক্ষেপ নিয়েছিল মাদক বিরোধী অভিযান। সেটার পরে কিন্তু মাদকে এর আস্তানাটা অনেক ক্ষেত্রে কমে গেছিল। সেরকম একটা পদক্ষেপ যদি এই অনলাইন জুয়ার বিরুদ্ধে নিতে পারে সরকার, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এই প্রজন্মটা রক্ষা পেয়ে যাবে। আপনি একটা নতুন প্রজন্ম আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এরকমের মাধ্যমে। আপনাদের গ্রামের দিকে একটু খেয়াল করবেন বা আপনাদের আশেপাশের মানুষের দিকে খেয়াল করবেন, তারা অনেকটাই কিন্তু এই জিনিসটার সাথে এডিক্টেড হয়ে গেছে বা এই জিনিসটার সাথে যুক্ত। এছাড়া এতক্ষণ ধরে আমি যে ভিডিওটা বানালাম সেটা রিসার্চ করতে পাই হচ্ছে আমার 8 থেকে 10 দিন লেগে গেছে, যাতে ওভারঅল এই ধারণাটা আপনাদেরকে আমি প্রপারভাবে দিতে পারি। আপনাদের গ্রামের অবস্থাটা জানাবেন, আপনাদের গ্রামের ভিতরে এই অনলাইন জুয়াটা আস্তে আস্তে গ্রাস করতেছে কিনা, নতুন প্রজন্মের ভিতরে এই জিনিসটা আস্তে আস্তে ঢুকে গেছে কিনা। আপনাদের মতামতটা অনেক বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনারা এই বিষয়টা জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাজ্জাদ আরিফ। এছাড়া যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করতে পারেন।